হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 11-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো এইচ.ডাব্লিউ লংফেলোর লেখা যে ডে ব্রেক কবিতা রয়েছে সেখান থেকে 5 নাম্বারের প্রশ্নগুলো। তো এই কবিতার টেক্সটটা আমি পড়িয়ে দিয়েছিলাম, এমসিকিউ এবং এসএকিউও করিয়ে দিয়েছি উইথ প্রিভিয়াস ইয়ার সলিউশন। আর আজকে আমি 5 নাম্বারটা করাবো। তোমরা যারা দেখোনি আগের ভিডিওগুলো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। দেখো, আজকে করাবো ডে ব্রেক থেকে বড় প্রশ্নগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এবং তাছাড়াও যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারে আসার চান্স আছে, সেগুলো আজকে সব করাবো। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, হোয়াট রোল ডাজ দ্য উইন্ড প্লে ইন অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ দ্য ডে? হাউ ইজ দ্য ফাইনাল কাপলেট ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পোয়েম? এটা হচ্ছে 3+2, এটা হচ্ছে 2014 সালে পড়েছিল। তাহলে প্রথম প্রশ্ন কী ছিল না, কি রোল প্লে করছে দিনের শুরু, মানে দিন যে শুরু হচ্ছে সেটা অ্যানাউন্স করার জন্য উইন্ড কীরকম রোল প্লে করছে। দেখো উত্তর হয়ে যাবে, দ্য উইন্ড প্লেস দ্য রোল অফ অ্যান অ্যালার্ম ক্লক ইন অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ দ্য ডে। নতুন দিনের সূচনায় উইন্ড বা বাতাস একটা অ্যালার্ম ক্লকের মতো কাজ করছে। দ্য উইন্ড ওয়েকেন্স অল দ্য অবজেক্টস অফ নেচার লাইক দ্য শিপস, দ্য ম্যারিনার্স, দ্য ফরেস্ট, দ্য উডবার্ড চ্যান্টিক্লিয়ার, দ্য কর্নফিল্ড অ্যান্ড দ্য বেলফ্রাই টাওয়ার হু কাম অন ইটস ওয়ে লাইক অ্যান অ্যালার্ম ক্লক। তাহলে অ্যালার্ম ক্লকের মতো সবাইকে জাগিয়ে তুলছে, তার রাস্তায় যে যে আসছে, যেমন হচ্ছে শিপদের জাগিয়ে তুলছে, ম্যারিনারকে জাগিয়ে তুলছে, ফরেস্টকে, উডবার্ড, তারপরে হচ্ছে চ্যান্টিক্লিয়ার, কর্নফিল্ড, বেলফ্রাই টাওয়ার, সবাইকে কিন্তু জাগাচ্ছে। অ্যাজ এ মেসেঞ্জার অফ নেচার ইট অ্যানাউন্সেস দ্য বিগিনিং অফ এ নিউ ডে অ্যান্ড ব্রিংস নিউ হোপ টু দ্য লিভিং ওয়ার্ল্ড। তাহলে এটা একটা কি হচ্ছে না, মেসেঞ্জার অফ নেচারের যেন বা প্রকৃতির একটা মেসেঞ্জার হিসাবে কাজ করছে, যে নতুন দিনের শুরুতে সমস্ত যে লিভিং ওয়ার্ল্ডে যে লিভিং থিংস রয়েছে সেগুলোকে সবগুলোকে জাগিয়ে তুলছে। We can also assume it as a human being who acts like an instructor or a guide. আমরা এটাও কল্পনা করতে পারি যে সে যেন মানে বাতাস যেন একটা মানুষের মতো কাজ করছে। মানুষ যেভাবে একজন ইনস্ট্রাক্টর বা গাইড হিসেবে কাজ করে, সেভাবেই যেন উইন্ডো সেই একই কাজ করছে। তাহলে এটা হলো প্রথম পার্টের উত্তর। নেক্সট পার্টে রয়েছে যে হাউ ইজ দ্য ফাইনাল কাপলেট ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পোয়েম। এই ফাইনাল যে কাপলেট, লাস্ট দুটো লাইন, সেটাই কবিতার প্রথম লাইনগুলোর থেকে কোথায় আলাদা। দেখো এর উত্তর হয়ে যাবে, দ্য ফাইনাল কাপলেট অফ দ্য পোয়েম ইজ কন্ট্রারি টু দ্য রেস্ট অফ দ্য পোয়েম। তাহলে প্রথম যে ফাইনাল যে কাপলেট বা লাস্টের দুটো লাইন হচ্ছে পুরো কবিতাটার থেকে একটু আলাদা। হিয়ার দ্য উইন্ড ডাজ দ্য রিভার্স অফ দ্য প্রিভিয়াস অ্যাকশন। আগের যে কাজ করছে উইন্ড, তার থেকে এখানে একটা আলাদা কাজ করছে, রিভার্স অ্যাকশন করছে, একেবারে বিপরীত কাজ। কী কাজ না, ইট আস্কস দ্য ডেড টু লাই ইন ইটার্নাল স্লিপ ইন দ্য কামনেস অফ দ্য গ্রেভ টিল দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট। তাহলে এই কী বলছে এখানে, বাতাস লাস্ট দু লাইনে বলছে যে যারা মাটির তলায় কবরে যে সমস্ত ব্যক্তি শুয়ে রয়েছে, মানে মৃত ব্যক্তি, তাদেরকে বলছে যে তারা যেন ইটার্নাল স্লিপ বা চিরন্তন শাশ্বত ঘুমে যেন ঘুমিয়ে থাকে যতদিন না পর্যন্ত ফাইনাল জাজমেন্টের ডে আসছে। তাহলে অন্য প্যারাগ্রাফের যে গোটা কবিতাটার যে লাস্ট দু লাইন ছাড়া বাকি লাইনগুলোতে সবসময় বাতাস সবাইকে জাগিয়ে তোলার কথা বলছে, কিন্তু লাস্ট দুটো লাইনে ঘুমিয়ে থাকার কথা বলছে। তাহলে এটাই সেখানে আলাদা, দুটো লাস্টের কাপলেটটাই প্রথম লাইনগুলোর থেকে এখানেই আলাদা। তো বুঝতে পারলে তোমরা। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, 2015তেও পড়েছে, আবার 2018তেও পড়েছে। ন্যারেট দ্য উইন্ডস অ্যাক্টিভিটিস অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম ডে ব্রেক। ডে ব্রেক কবিতায় উইন্ডের যে অ্যাক্টিভিটি বা বাতাসের যে সমস্ত অ্যাক্টিভিটি দেখানো হয়েছে সেগুলোকে বর্ণনা করতে বলেছে। দেখো তোমরা এইভাবে লিখবে, উইথ দ্য অ্যারাইভাল অফ ডে ব্রেক দ্য সি উইন্ড ফিলস অ্যান আর্জ টু ক্যারি দ্য মেসেজ টু দ্য স্লিপিং ওয়ার্ল্ড। তাই যখনই ডে ব্রেক হচ্ছে বা ভোর হচ্ছে, তখনই কিন্তু সি উইন্ড, বাতাস, সমুদ্রের যে বাতাসে যে দিন শুরু হওয়ার মেসেজটা স্লিপিং ওয়ার্ল্ড, ঘুমন্ত পৃথিবীতে নিয়ে আসছে। অ্যাট ইট ফার্স্ট হেলস দ্য স্লিপি শিপস। প্রথমে শিপগুলো বা জাহাজকে ডাকছে, যারা ঘুমিয়েছিল সেই জাহাজ রাত্রেবেলা। ইট কলস দ্য ম্যারিনার্স অ্যান্ড টেলস দেম টু সেল অন। তারপরে ম্যারিনারদের বা নাবিকদেরকে বলছে ঘুম থেকে উঠে জাহাজ চালাও। ইট সুইফটলি ব্লোজ ওভার ফার অফ ল্যান্ড। তারপরে সে অনেক দূরে ভেতরে ভূমিভাগে চলে যাচ্ছে। ইট এন্টার্স দ্য ফরেস্ট অ্যান্ড মিটস দ্য ট্রিজ। তারপর জঙ্গলে প্রবেশ করে গাছেদের সাথে সাক্ষাৎ করছে।
ইট টেলস দেম টু শাউট অ্যান্ড হ্যাং অল দেয়ার লিফি ব্যানার্স আউট। এটা বলছে যে তোমরা সবাই জেগে ওঠো এবং তোমাদের শাখা প্রশাখা মেলে ধরো। ইট মিটস দ্য উড বার্ড অ্যান্ড এনকারেজেস ইট টু রাইজ অ্যান্ড সিং। তারপরে পাখি যে রয়েছে জঙ্গলের পাখি তাদেরকে বলছে ঘুম থেকে উঠে তোমরা গান শুরু করো। দেন দ্য উইন্ড ব্লোজ ওভার দ্য ফার্মস। তারপরে বাতাস যাচ্ছে ফার্ম হাউসে। দ্য হাউস কক ইজ স্টিল ইগনোরেন্ট অফ দ্য কামিং মুন। তখনও সেই যে ঘরে যে মোরগগুলো রয়েছে তারা আগত যে সকাল সেই সম্পর্কে অজ্ঞাত, তারা তখনও বুঝতে পারে যে সকাল হয়ে গেছে। দ্য উইন্ড টেলস ইট টু ব্লো ইটস পাইপ অ্যান্ড অ্যাওকেন্স আদার্স। আর তখন বাতাস তাদেরকে গিয়ে বলছে তোমরা চিৎকার করে ডাকো এবং সবাইকে জাগিয়ে তোলো। নেক্সট ইট রিচেস দ্য কর্নফিল্ড। তারপরে এটা কর্নফিল্ডে যাচ্ছে। ইট টেলস ইট টু বাউ ডাউন অ্যান্ড স্যালিউট দ্য ব্রাইট ডে। কর্নফিল্ডে গিয়ে বলছে শস্যকে যে তোমরা মাথা নত করে নতুন দিনের সূচনা হচ্ছে যে তাকে স্বাগত জানাও, স্যালিউট করো। ইট পাসেস থ্রু দ্য চার্চ টাওয়ার। তারপরে চার্চ টাওয়ারের কাছে যাচ্ছে। অ্যান্ড ইনভোকস দ্য চার্চ বেলস টু রিং লাউডলি টু অ্যানাউন্স দ্য ডে। চার্চ বেলকে বলছে তুমি চার্চ বেল তুমি জোর বেজে উঠে সবাইকে জানিয়ে দাও যে দিন শুরু হয়ে গেছে, নতুন দিন এসে গেছে। বিসাইড দ্য চার্চ দেয়ার ইজ এ গ্রেভইয়ার্ড। চার্চের পাশে একটা ছিল কবরস্থান। দ্য ডেড সোলস আর ইনসাইড দ্য টোম্ব। আর সেই টোম্বের ভেতর বা স্মৃতিসৌধের নিচে রয়েছে ডেড বডি। দ্য উইন্ড ফিলস পিটি ফর দেম। বাতাস তাদের জন্য দুঃখ প্রকাশ করছে। ইট টেলস দেম টু এনজয় ইটার্নাল স্লিপ অ্যান্ড রেস্ট অ্যান্ড স্লিপ। আর বাতাস তাদেরকে বলছে তারা যেন চিরন্তন ঘুমিয়ে থাকে, চিরন্তন যে রেস্ট তারা নিচ্ছে সেই রেস্ট তারা নিক। দেন দ্য উইন্ড মোটিভেটস দাস দ্য উইন্ড মোটিভেটস অল টু ওয়েলকাম দ্য ডে ব্রেক। এইভাবে কিন্তু সবাইকে উইন্ড মোটিভেট করছে নতুন দিনকে স্বাগত জানানোর জন্য। তাহলে বুঝতে পারলে তোমরা কীভাবে লিখবে উইন্ডের অ্যাক্টিভিটি। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে করবে যে উইন্ডের যে অ্যাক্টিভিটি গোটা কবিতা বর্ণনা করা হয়েছে সেটা এখানে তুলে ধরা হলো। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন 2016-তে পড়েছে। হু টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাউন্সিং দ্য ব্রেকিং অফ ডে। নতুন যে দিন শুরু হচ্ছে সেই নতুন দিন শুরু হওয়ার যে অ্যানাউন্স করার জন্য যে রেসপন্সিবিলিটি কে নিয়েছে, নতুন দিনের শুরুর যে অ্যানাউন্সমেন্ট সেটা কে করছে? দেখো এর উত্তর হবে দ্য উইন্ড টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাউন্সিং দ্য ব্রেকিং অফ দ্য ডে। উইন্ড নিয়েছে রেসপন্সিবিলিটি, তাহলে এটাই লিখলাম। এরপরের পার্টের প্রশ্ন হচ্ছে হাউ ইজ দিস ফিট অ্যাচিভ। এবার এই অ্যাচিভমেন্টে কী করতে হচ্ছে, মানে দিন বা বাতাস কীভাবে দিনের অ্যানাউন্সমেন্ট করছে। সেই একই প্রশ্ন যেটা আমি আগের প্রশ্নে করালাম, 2 নম্বর প্রশ্নে যে উত্তরটা লিখেছি সেটা এখানে উত্তরটা হবে। এর সাথে শুধু এই প্রশ্নটা জুড়ে দিয়েছে। দেখো 2016-তেও কিন্তু 2015-তে যা পড়েছিল একই প্রশ্ন পড়েছে, শুধু এই প্রশ্নটা একসাথে জুড়ে দিয়েছে 1 নম্বরে। তো তোমরা ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দেখে নেবে, আমি যেই মাত্র বললাম যেটা। ক্লিয়ার? এরপর দেখো 2017-তে পড়েছে, আবার 19-এও পড়েছে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ডে ব্রেক। ডে ব্রেক কবিতার যে টাইটেলটা সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা জাস্টিফাইড সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো কীভাবে লিখবে। H.W. Longfellow's Daybreak is a poem about a new fresh morning. লংফেলোর যে কবিতা ডেব্রেক সেটা হচ্ছে একটা নতুন ফ্রেশ মর্নিং নিয়ে। দ্য টার্ম ডেব্রেক মিনস দ্য বিগিনিং অফ এ নিউ মর্নিং দ্যাট ইজ ডন। এই যে ওয়ার্ডটা ডেব্রেক এটার মানে হচ্ছে একটা নতুন দিনের সূচনা, মানে আমরা ভোর বলতে পারি ডেব্রেক বলতে। দ্য উইন্ড ইমার্জিং ফ্রম দ্য সি আর্চেস এভরিওয়ান ইন ইটস ওয়ে টু ওয়েক আপ অ্যাজ দ্য নাইট হ্যাজ গান। বাতাস সমুদ্র থেকে বেরিয়ে এসে সবাইকে জাগিয়ে তুলছে এবং বলছে যেন নতুন দিন শুরু হয়ে গেছে, তোমরা সবাই জেগে ওঠো। এ নিউ ডে হ্যাজ অ্যাপিয়ার্ড উইথ নিউ হোপ অ্যান্ড জয়। একটা নতুন দিন নতুন আশা এবং নতুন আনন্দ নিয়ে এসেছে। So by announcing the beginning of the day, the wind requests everyone to give up their idleness and enters into activeness. সেই জন্য বাতাস সবাইকে বলছে, রিকোয়েস্ট করছে যে তোমরা তোমাদের যে অলসতা ছেড়ে অ্যাক্টিভ হও, আরও বেশি চঞ্চল হও, আরও বেশি অ্যাক্টিভ হও। মানে রাত্রিবেলা আমরা অলসভাবে ঘুমিয়ে থাকি, সকালবেলা উঠে আমাদের কাজ শুরু হয়, তো সেটাই বলছে যে রাত চলে গেছে, নতুন দিন এসছে, তোমরা এবার আইডলনেসটা ছেড়ে অ্যাক্টিভ হও। দো ইট ইজ আনএবল টু গেট আপ দ্য ডেড ইন দ্য চার্চিয়ার সিন্স ইট ইজ নট দেয়ার টাইম টু রাইজ। তাহলে যদিও বা বাতাস কিন্তু চার্চিয়ার্ডে বা কবরস্থানে যে সমস্ত মৃতদেহ শায়িত আছে তাদেরকে তুলতে পারছে না, কারণ তাদের ওঠার এখনও সময় হয়নি। দিস ডেব্রেক ইজ অ্যাকচুয়ালি সিম্বলিক অফ আওয়ার এভরিডে নিউ জার্নি উইথ নিউ হোপ। এই ডেব্রেকটা আসলে এটাই সিম্বলাইজ করছে যে প্রতিদিনকার আমাদের যে নতুন দিনের সূচনা এবং নতুন আশা, নতুন একটা দিন নতুন আশা নিয়ে শুরু হয়, তো সেটাই কিন্তু বোঝানো হয়েছে। এভরি লাইন অফ দ্য পোয়েম ইজ ডিভোটেড টু দ্য
daybreak and the action of the world is due to it. প্রত্যেকটা লাইনে বোঝানো হয়েছে কিভাবে ভোর হচ্ছে এবং কিভাবে নতুন দিনের সূচনায় নতুন নতুন ভাবে জেগে উঠছে মানুষ। এভাবেই উইন্ড কিন্তু সে কথাটাই বোঝাতে চেয়েছে প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে। Thus the title of the poem is apt and relates itself to the theme and message of the poem. তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এক্ষেত্রে কবিতাটির যে টাইটেল সেটা একেবারেই যথার্থ হয়েছে এবং এটা রিলেট করতে পারছে কবিতার যে থিম এবং মেসেজ, সেই থিম এবং মেসেজের সাথেও কিন্তু রিলেট করছে ভালো করেই এই টাইটেলটা। তাহলে আমরা বলতে পারি যে এই কবিতার টাইটেল ডেব্রেক কিন্তু সার্থক হয়েছে, অ্যাপ্ট অ্যান্ড জাস্টিফাইড। ক্লিয়ার? চলে আসবো পরবর্তী প্রশ্নে। 2020 সালে পড়েছে, ইট ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই। হু ক্রস দ্য চার্চইয়ার্ড? কে চার্চইয়ার্ড দীর্ঘশ্বাস ফেলে পার হচ্ছে? হোয়াই ডিড ইট সাই? কেন দীর্ঘশ্বাস ফেলছে? হোয়াট ডিড দ্য উইন্ড সে হোয়াইল ক্রসিং? ক্রস করার সময় বাতাস কী বলছে? তাহলে প্রথমে প্রশ্নের উত্তর হচ্ছে, ইন দ্য পোয়েম ডেব্রেক বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো দ্য উইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর কবিতা ডেব্রেকে বাতাস চার্চইয়ার্ডকে ক্রস করছে। এরপরে হচ্ছে কেন সে দীর্ঘশ্বাস ফেলছে, দেখো, দ্য উইন্ড সাইড টু এক্সপ্রেস ইটস ডিপ সরো ফর দ্য ডেড ওয়ান্স হু ওয়ার লাইং আন্ডার দ্য গ্রাউন্ড অফ দ্য চার্চইয়ার্ড। তাহলে উইন্ড বা বাতাস দীর্ঘশ্বাস ফেলছে কারণ যারা কবরে ঘুমিয়ে রয়েছে তাদের প্রতি একটা মানে তাদের জন্য দুঃখ বোধ করছে, সেই জন্যই কিন্তু বাতাস দীর্ঘশ্বাস ফেলছে। এরপর হচ্ছে পেরিয়ে যাওয়ার সময়, ক্রস করার সময় উইন্ড কী করছে, কী বলছে, দেখো, when the whole world get ready to be awakened to a new day, যখন গোটা পৃথিবী একটা নতুন দিনের সূচনা হওয়ার জন্য মানে সূচনাতে জেগে ওঠার জন্য তৈরি হচ্ছে, the dead souls were lying inactively in the churchyard burial ground, তখন কিন্তু মৃত যে আত্মা, মৃত শরীর, তারা কিন্তু চার্চইয়ার্ডে বা কবরস্থানে কবরস্থ অবস্থায় রয়েছে। when the wind wakes up everyone from their slumber, যখন বাতাস সবাইকে তাদের গভীর ঘুম থেকে জাগিয়ে তুলছে, ইট আস্কস দ্য ডেড ওয়ান্স টু স্লিপ সাইলেন্টলি অ্যাজ ইট ইজ নট দ্য পার্টিকুলার মর্নিং অফ দ্য জাজমেন্ট ডে ওয়েন অল দ্য ডেড হ্যাভ টু রাইজ। তখন বাতাস এই মৃত ব্যক্তি যে শরীর, সেই তাদেরকে বলছে, তোমরা ওঠো না, তোমরা ঘুমিয়েই থাকো, কারণ তোমাদের ফাইনাল জাজমেন্টের দিন এখনও আসেনি, তাই জেগে ওঠার দিনও এখনও আসেনি। ওয়েন অল দ্য ডেড হ্যাভ টু রাইজ, কারণ হচ্ছে যখন ফাইনাল জাজমেন্টের ডে আসবে তখন সমস্ত ডেডকে বা মৃত শরীরকে জেগে উঠতে হবে। That is why with a sigh the wind tells them to continue sleeping and not to get up. আর সেই জন্যই কিন্তু বাতাস দীর্ঘশ্বাস ফেলে তাদেরকে বলছে যে তোমরা ঘুমিয়ে থাকো, তোমাদের ওঠার দরকার নেই। In this above line there is a biblical allusion of judgment to judgment day. এই লাইনের মধ্যে একটা বিবলিক্যাল অ্যালিউশন রয়েছে, জাজমেন্ট ডে ব্যাপারটা কিন্তু এই লাইনের মধ্যে ধরা পড়েছে। তাহলে বুঝতে পারলে তোমরা, যখন ক্রস করছে বাতাস তখন কি বললো মৃত ব্যক্তিদের বা যারা যে সমস্ত মানুষজন বা মৃতদেহ চার্চইয়ার্ডে ঘুমিয়ে রয়েছে তাদেরকে। এতক্ষণ আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার দেখো এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে, ও মিস মেক রুম ফর মি, হু ইজ দ্য স্পিকার হেয়ার। এখানে বক্তাকে, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু ইমপ্লাই হেয়ার, এখানে বক্তা কি বোঝাতে চেয়েছে। তাহলে বক্তাকে, হিয়ার ইন দ্য অ্যাবভ কোটেড লাইন উইন্ড ইজ দ্য স্পিকার ইন লংফেলোস পোয়েম ডেব্রেক, তাহলে লংফেলো ডেব্রেক কবিতায় বাতাস হচ্ছে এই লাইনের বক্তা। এবার যে এই লাইনের মধ্যে দিয়ে বাতাস বা বক্তা কি বোঝাতে চেয়েছে, দেখো, in the beautiful poem Daybreak, Longfellow has wonderfully expressed the possibilities of the wind which sprang from the sea and explored the possibility of a new world that is free from all sorts of mundane trifles. তাহলে এই যে ডেব্রেক কবিতা, সুন্দর একটা কবিতা লংফেলোর, সেখানে কিন্তু উইন্ড এটাই বোঝাতে চেয়েছে যে নতুন মানে বাতাসটা কি হচ্ছে না, সমুদ্র থেকে উঠে আসছে এবং সমুদ্র থেকে উঠে আসার পর একটা নতুন যে দিনের সূচনা হচ্ছে, নতুন দিনে যে নতুন পৃথিবীতে একটা নতুন আশা আলো নিয়ে আসছে, বা আগের দিনের সমস্ত কিছু সমস্যাকে তুচ্ছ করে দিয়ে, তো সেটাই কিন্তু বাতাস বোঝাচ্ছে। দ্য উইন্ড, দ্য স্পিকার হিয়ার হ্যাজ বিন পার্সনিফাইড অ্যান্ড ইট ডিক্লেয়ার্স ইটস অ্যারাইভাল উইথ বোল্ড স্টেপস। এখানে উইন্ডকে পার্সনিফাই করা হয়েছে, মানে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, যে কিনা ডিক্লেয়ার করছে তার অ্যারাইভাল, সে যে আসছে, সেই তার আশাটাকে সে ডিক্লেয়ার করছে, অ্যানাউন্স করছে। আর নতুন দিনের সূচনাটাও কিন্তু সেই অ্যানাউন্স
করছে। উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নাইট দ্য নিউ ডন ডিক্লিয়ার্স ইটস প্রেজেন্স অ্যান্ড এন্ট্রি ইন্টু দিস বিলাভেড ওয়ার্ল্ড। তাহলে এটাই কি বলছে, ও মিস্ট মেক মাই রুম, এখানের মধ্যে এই লাইনের মধ্যে কী বোঝাতে চাইছে না মিস্ট কখন হয়, এটা ভোর রাতের বেলা, তাহলে বলছে মিস্টকে সরে যেতে বলছে এবং তার সে যে আসছে তার অ্যারাইভালটা সে বোঝাতে চাইছে যাতে করে তার জন্য রাস্তা করে দেওয়া হয়। আর রাতের অন্ধকার কেটে একটা নতুন যে দিনের সূচনা হচ্ছে এই তার এই প্রিয় পৃথিবীতে, সেটাই কিন্তু উইন্ড এই লাইনের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে। আরও একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, দেখো, এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, হুইন ডিড দ্য উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, কখন বাতাসটা সমুদ্র থেকে বেরিয়ে আসছে। ডিসক্রাইব দ্য সি অ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম, সেই সময় সমুদ্রের বর্ণনা দাও, সেই সময় সমুদ্র কীরকম দেখতে পাচ্ছে সেই বর্ণনা দিতে হবে। এবং হোয়াট ডিড দ্য উইন্ড ডু নেক্সট, তারপরে বাতাস কী করছে। তাহলে কে আসছে, ইন দ্য পোয়েম ডেব্রেক বাই এইচ.ডব্লিউ. লংফেলো দ্য উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, তাহলে বাতাস, লংফেলোর কবিতায় বাতাস কিন্তু সমুদ্র থেকে বেরিয়ে আসছে। এবার যখন বেরিয়ে আসছে সমুদ্র থেকে তখন কীরকম সমুদ্রের অবস্থা কীরকম ছিল, দেখো, অ্যাট দ্যাট ভেরি টাইম দ্য সি টুক রেস্ট ইন সুইট স্লাম্বার, সেই সময় সমুদ্র গভীর ঘুমে যেন আচ্ছন্ন। দ্য সি ওয়াজ কমপ্লিটলি কভার্ড উইথ মিস্ট, গোটা সমুদ্র তখন মিস্ট দ্বারা একেবারে কভার করে রেখেছে। দ্য শিপস ওয়্যার মুভলেস অ্যান্ড স্টিল, তখন জাহাজ একেবারে মুভলেস এবং স্টিল দাঁড়িয়ে রয়েছে, কারণ রাত্রেবেলা যায়নি জাহাজ বা নোঙর করা আছে। নান বাট দ্য উইন্ড রেস ফ্রম স্লিপ, তাহলে উইন্ড ছাড়া রোজ ফ্রম স্লিপ, তাহলে উইন্ড ছাড়া বাতাস ছাড়া কেউই কিন্তু ঘুম থেকে তখনও ওঠেনি। অ্যাকচুয়ালি দ্য সি ওয়াজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট, সেই সময় যা বাতাস সমুদ্র ছিল একেবারেই শান্ত এবং নিস্তব্ধ যেমন হয়। এরপর হচ্ছে হোয়াট ডিড দ্য উইন্ড ডু নেক্সট, তারপরে উইন্ড কী করলো, বাতাস কী করলো। উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য মিস্ট যখন অদৃশ্য হয়ে গেল, দ্য উইন্ড ডিসকভার দ্য নিউ ডে, তখন বাতাস নতুন দিনকে আবিষ্কার করলো। দ্য উইন্ড স্টার্টেড টু গিভ দ্য গুড নিউজ টু অল, তখন বাতাস সবাইকে গিয়ে গুড নিউজটা জানাচ্ছে যে ভোর হয়ে গেছে, নতুন দিনের সূচনা হয়ে গেছে, রাত্রি কেটে। ইট গ্রিটেড দ্য শিপস অ্যান্ড এনকারেজ দ্য ম্যারিনার্স টু স্টার্ট এ সি ভয়েজ, তখন সে জাহাজকে অভ্যর্থনা জানাচ্ছে এবং নাবিকদেরকে বলছে যে নতুন একটা যাত্রা তারা যেন শুরু করে, সমুদ্র যাত্রা। দেন ইট হারিড কুইকলি ল্যান্ডওয়ার্ড, তারপরে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাতাস সমতল ভূমিতে প্রবেশ করলো। টু গিভ দ্য মেসেজ অফ দ্য কামিং ডন অ্যাট অল, কারণ কী জন্য গেল না, নতুন যে ভোর হয়েছে, নতুন দিন সূচনা হয়েছে, সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে এটাই করলো বাতাস তারপরে। তো তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা। তো ডেব্রেক কবিতা থেকে মোটামুটি 7টা করলে আশা করি তোমরা কমন পাবে, আর সেই জন্য আমি আর বেশি করালাম না। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করো, কারণ দেখলে তোমরা যে কীভাবে আমি প্রত্যেকটা প্রোজ এবং পোয়েট্রি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সমেত ক্লিয়ার করলাম। 1 নম্বরের প্রশ্ন, MCQ এবং ব্রড কোয়েশ্চেন সবই। এরপরেও আমি 11-এর ক্লাস নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকো। যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।